আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের আজকে লাইভে দু চারটা বিষয় আলোচনার কথা। সে বিষয়টা হলো নতুন যে আইনটা হতে যাচ্ছে, অর্থাৎ আমাদের যাদের পেপারস নাই তাদের জন্য কি করতে যাচ্ছে। তা আমি প্রথমে এই বিষয়টা বলার আগে সময়টার ব্যাপারে একটু বলে নেই, কারণ অনেকেই মন্তব্য করছেন যে এমন এক সময় লাইভ, যে সময় এশারের নামাজ। আসলে ব্যাপারটা ঠিক ওইভাবে আমি বিষয়টা চিন্তা করি নাই। তার কারণ হলো এশারের নামাজ, হ্যাঁ এটা সত্য, 9:30-32 শুরু হয় ওয়াক্ত সেন্ট্রাল ইটালির। পেছনে আরও উত্তরে আরও কমে হয়, আর দক্ষিণে আর একটু আগে হয়। তারপরে যেহেতু এশারের নামাজটার যেই কি বলে জামাত হয়তো যার যার ঘরে করবেন, এই কারণে ব্যাপারটাকে অতটা নেই নাই যে ঠিক 9:30টায় দিলে জামাতের কোনো অসুবিধা হবে বা নামাজের কোনো অসুবিধা হবে। আমি এই জন্য প্রথমেই ক্ষমা চাচ্ছি যারা এই বিষয়টা আমাকে জানাইছেন যে এই সময় লাইভটা দিলে নামাজের জন্য ক্ষতি হয়, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমি চেষ্টা করব যে এর পরে যদি কোনো লাইভে আসি তো হয় 9টায়, আর না হলে 10টার পরে চেষ্টা করব। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। এবার আসি আমরা যে আইনটার বিষয়ে, এটা ভুল ব্যাখ্যাও হইতে পারে। আসলে পোস্টে ছিল হলো আইন হতে যাচ্ছে, সম্ভবত এরকম একটা কথা, এই মুহূর্তে আমার খেয়াল নাই, সৌজন্য দিতে যাচ্ছে বা হতে যাচ্ছে এরকম একটা কথা। এবং সেখানে আমি চেষ্টা করছি একটু তথ্য দেওয়ার জন্য। যেই তথ্যটা ছিল এরকম যে প্রায় 5টা মন্ত্রণালয় নিজেদের ভিতরে কমিউনিকেশন করতেছেন বিভিন্ন বিষয় নিয়ে, কিভাবে এই কি বলে এই সৌজন্যটা দেওয়া যায়। এই সৌজন্যটা অ্যাকচুয়ালি হলো আপনার এই লকডাউনের পূর্বে একবার এরকম বিল উঠছিল। আপনারা জানেন যে সকলের সৌজন্য দেওয়ার জন্য। সেখানে পরবর্তীতে সংসদে গিয়ে সমস্যা সৃষ্টি হলো পিডি এবং পাঁচতারার। কোথায় সমস্যাটা সৃষ্টি হয়? পাঁচতারা একমত ছিলেন যে সৌজন্য দেওয়া হোক। তো যেই বিলটা সৌজন্য দেওয়া হোক, সেটার ভিতরে দুইটা বিল ছিল, decreto sicurezza প্লাস সৌজন্য সংক্রান্ত, অর্থাৎ regolarizzazione più decreto sicurezza del modifica। যখন এটা সংসদে যায়, ওই সময় পাঁচতারা চিমকে স্টেল্লা এটা আপত্তি করে যে না, এই তারা decreto sicurezzaর মডিফিকায় যাবে না। এই কারণে যাবে না, নীতিগত ব্যাপারও হইতে পারে, যেহেতু সালভিনির সাথে তারা নিজেরাই সহি করছেন যে decreto sicurezzaয় কী কী থাকবে। ঠিক 2 মাস বা 3 মাস পর আবার সেটার বিপক্ষে তারা বিল তুললে এটা হয়তো সে কি বলে লেগানোর থেকে চরম কি বলে আক্রমণ হইতে পারে, যে 2 দিন আগে তুমি সিগনেচার করলে, এখন তুমি আবার না করতেছ। এই কারণে ওই সময় বিলটা ওঠে নাই যে না, দুইটা সেপারেট করা হোক, decreto sicurezza una cosa e regolarizzazione un'altra cosa। তারপর এটা যখন বাহির স্টাডি করতেছিল, তার ভিতরে তো আমাদের এই বিপর্যয় সারা বিশ্বে করোনা ভাইরাস। ফলে এই করোনা ভাইরাসের ভিতরে আমরা গত 1 সপ্তাহ আগেও একটা কথা বলছিলাম যে মূলত কিছু সংগঠন, সিজিএল, কারিতাস, তারপরে সান্তাজিদিও, আর্চি, বিভিন্ন বড় বড় সংগঠন যারা মানবিকভাবে কাজগুলো করতেছেন, তারা চরমভাবে এটা বিভিন্ন মন্ত্রণালয়কে প্রেশার করছেন। এবং আপনারা সম্ভবত ফেব্রুয়ারির 8, 10, 12 তারিখ এরকম একটা সময় সম্ভবত দেখছেন, আমরা নিজেরা একটা আপিল করছি, যেটা আপনারা প্রচুর শেয়ার করছেন। সেটা হলো এটা যে এই মুহূর্তে সমস্ত ফলিও দিয়ে বিয়া বাতিল করা হোক, এবং মানবিক কারণ না হোক, স্বাস্থ্যগত কারণও একটা সৌজন্য দেওয়া হোক। এটা সম্ভবত অনেকে খেয়াল করছিলেন যে আমরাও সেটা করছি, এবং সেটার সাথে আমরা সমস্ত সংগঠনগুলোকে বলছি যে আপনারা একটু জোর দিলে হয়তো হয়, কারণ এই ব্যাপারটা আপনারা স্টাডি করেন। এনিওয়ে, সমস্ত সংগঠনগুলা একমত হয় যে এখানে একটা সৌজন্য দেওয়া উচিত। বিশেষ করে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে যে বিষয়টা আছে সেটা হলো এটা যে যদি স্বাস্থ্য সবার ভালো হয়ে যায়, কিন্তু যেই লোকটির কাগজ নাই তাদেরকে আমরা কেমনে কন্ট্রোল করতেছি, আবার যদি এটা নাড়াচাড়া দেওয়া বসে এই ভাইরাস। সুতরাং আলোচনাটা অ্যাকচুয়ালি ভাইরাস করোনার থেকেই পুরোটাই আলোচনা আসছে। এরপরে এগ্রিকালচার ফান্ড কয়েকদিন পরেই মনে করেন কাজ শুরু হবে, ওয়ার্কারের প্রচণ্ড শর্ট। সেই হিসাবে মূলত কৃষিমন্ত্রী মূলত এই জন্য কি বলে আইনটার জন্য, নতুন এই ডিক্রিটার জন্য তারা চেষ্টা করতেছে। মূলত চাপটা আসছে কৃষি মন্ত্রণালয় থেকে।
কৃষি মন্ত্রণালয়ের সাথে অর্থ মন্ত্রণালয়ের সমর্থন দিছে, যেহেতু একটা লেনদেনের একটা টাকা পয়সার ব্যাপার আছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটা সমর্থন দিছে, যেহেতু একটা সিস্টেমের ভিতরে সবাই আসবে। তারপরে বিচার মন্ত্রণালয় এটার সাথে একাত্মতা ঘোষণা করছে। তার কারণ এই 600 লোকের যদি পেপারস থাকে তাহলে বিচার বিভাগটা একভাবে চলতে পারবে, আর যদি না থাকে তাহলে কেমন হয় ব্যাপারটা। সব মিলা তারা একটা নীতিগত সিদ্ধান্তে আসছে এবং মোটামুটি একটা রাফ ধারণাও নিছে কিভাবে কি হবে। তারা প্রথম সৌজন্যটা 1 বছরের জন্য দিবে, পরবর্তী এটা অবশ্যই নবায়ন হবে। এই হলো মোটামুটি এটা ধারণাটা। আবার বলতেছি, এটা ধারণা, এইভাবে তারা কাজ করছে। এখন এটা কিভাবে কাজ করবে, এটা অ্যাকচুয়ালি একটা ডিক্রি দিয়া, মন্ত্রী পরিষদের ডিক্রি দিয়া কাজ হবে, আইন না, কোনো আইন না। তবে মন্ত্রী পরিষদের ডিক্রি কখনো 60 দিন, কখনো সর্বোচ্চ 120 দিন পর আইনসভার থেকে এটা অনুমোদন নিতে হবে। যদি আবার অনুমোদন না হয় তাহলে সেই ডিক্রি থাকে না। বা যদি বিপক্ষ কেউ মেজরিটি না নিতে পারে তাহলে ডিক্রি অটোমেটিক আইন হয়ে যায়। অর্থাৎ দুইটাই নিতে হবে, এটা একটা বিষয়। যদি না নেয় কেউ, যদি বিপক্ষ খাড়া করায় সেটার মেজরিটি না নিতে পারে তাহলে সেটা অটোমেটিক আইন। এই হলো ডিক্রির মূল ব্যাপারটা। ইটালিতে এই পর্যন্ত যতগুলা রেগুলারাইজেশন হয়েছে ম্যাক্সিমাম ডিক্রিতে হয়েছে। পরবর্তীতে এই জিনিসগুলা আইনসভার থেকে অনুমোদন হয়েছে। সেটা শুধুমাত্র লেজ্জে বসে ফিনি সম্ভবত 2002-এ সরাসরি একটা আইনের মাধ্যমে হয়েছিল, বাকি সবগুলোই এই ধরনের ডিক্রিতে হয়েছে। এবার আমরা একটা ধারণা দিতে পারছি আশা করি। তো এবার আমরা যাব, অনেকে প্রশ্ন করছেন কোন কোন কাজে পাওয়া যাবে, অনেকে প্রশ্ন করছেন আদালতে আমার মামলা আছে, কেউ বলছেন এজাইলে আছেন, কেউ বলছেন বিভিন্নভাবে প্রশ্ন করছেন। আমি মোটামুটি কিছু কিছু নোট নিছি যেটা আমার চোখে পড়ছে, সেই হিসাবে আমি আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দেব। সেই ধারণার পূর্বে সর্বদাই যে বিষয়টা আমরা বলি যে সবার কাছে আমি একটা আপিল করব, যেমন এই পোস্টটাও 1300-1400-র উপরে শেয়ার হয়েছে, 1300-র উপরে 1400-র মতো শেয়ার হয়েছে। যদি কবরের স্থানেরও যে যখন একটা আপিল আসে সেইটাও যদি আপনারা একটু শেয়ার করেন তাহলে হয়তো আপনার একটা শেয়ারে কেউ যদি 10টা টাকাও দেয়, 20টা টাকাও দেয়, কেউ যদি একটা সাহায্য করে, সেটাও কিন্তু একটা বিরাট উপকার, সেটাও কিন্তু একটা বিরাট উপকার। সুতরাং আপনি যখন কবরস্থানের ব্যাপারটা আমি আপিলটা করবো এই কারণে, যদি আপনারা একটা শেয়ার দেন, সেই শেয়ারটা কিন্তু, বা আপনি নিজে একটু লেখাও যদি দেন, তাহলে সেটারও কিন্তু একটা জনমত সৃষ্টি হয়। তা আমি আর ওই অ্যাঙ্গেলে যাচ্ছি না, সেটা আমাদের প্রতি অনুষ্ঠানের ভিতরেই বিষয়টা আনি, সেই কারণেই বলা। এবার আসি কোন কোন কাজের ব্যাপারে। মূলত বলা হয়েছে এগ্রিকালচার, কিন্তু তার পরবর্তীতে দেখা যাচ্ছে যে শুধু এগ্রিকালচারে দিলে এই 6 লক্ষ লোক সবাই এগ্রিকালচারে কাজ করে এরকম কোনো বিষয় না। সুতরাং 2012-তে যেই ঘটনা ঘটছিল, 2012 তো সর্বশেষ যেটা গেছে, যে ঘটনা ঘটছিল যে শুধুমাত্র ডোমেস্টিক কাজের ভিতরে দেওয়ার কারণে মাত্র 1 থেকে 1.5 লাখ কাগজের পর বাকি সব হয়ে গেছে, ব্লক হয়ে গেছে। সেই হিসাবে সমস্ত কাজের জন্যই দেওয়া হবে। এবার আসি কিভাবে দিবে প্রেফেক্টুরার মাধ্যমেই দিবে, তবে তাদের স্পষ্ট লেখা আছে এই ইসের ভিতরে, তাদের ডিজাইনের ভিতরে দেখা যাচ্ছে deve essere controllo proprio parametri per parametri, অর্থাৎ প্রত্যেকটা বিষয় সুপার কন্ট্রোল হবে। কি মালিক যে সে তার আসলে যোগ্যতা আছে কিনা, ওয়ার্কার যে তার কাগজপত্রগুলো ঠিক দিছে কিনা, তার যে ঠিকানা দিছে কিনা। সুতরাং আল্লাহ যদি রহমত করে, যদি এই আইনটা হয়ে যায়, অনুরোধ করব এমন কোনো ট্র্যাপিংয়ে পড়বেন না, যাতে অনেকে জানেন 2009-2012-তে কাগজ জমা দিয়েছে, এখনো পান নাই। সামান্য একটা বিষয় কি হয়েছে, যেই অ্যাড্রেসটা দিছিল সে চেসিওনে ফাব্রিকাতটা ফল ছিল। বড় দুঃখের ব্যাপার এগুলো। 2009-এর থেকে লোকগুলা ঘুরতেছে, পেপার্স করতে পারে নাই, তার একটা অ্যাড্রেস ফলস। সুতরাং যদি আইন হয়, আবার বলতেছি যদি আইন হয়, আপনারা এদিক সেদিক দৌড়াদৌড়ির পূর্বে অবশ্যই যেই সংগঠনগুলা রাষ্ট্র কর্তৃক রিকগনাইজড, যারা সর্বদা মাঠ পর্যায়ে কাজ করতেছে, যেই অ্যাডভোকেটগুলা খুব ভালো বোঝে, তাদের পরামর্শ নিয়ে এই কাজগুলা করতে চেষ্টা করবেন। এদিক সেদিক যাবেন না যদি আইন হয়। তাহলে আমরা ওই প্রশ্ন উত্তরটা পাইলাম, সকল কাজের ভিতরেই যাবে। এবার আসি ব্যবসার ব্যাপারে। যারা আউতনম ব্যবসা তারা কি পারবে, এই আইনে এখনো বলে নাই। তবে আমি কয়েকজন আইনজীবী এবং কয়েকটা সংগঠনের সাথে আলোচনা করছি, যেটার সাথে এটা যোগ দেওয়ার জন্য আমরা একটা চিঠি রেডি করতেছি, দোয়া করবেন। আরেক প্রশ্ন, আদালতে যাদের আদেশ করছে সৌজন্য দিবার জন্য, কিন্তু লকডাউনের কারণে ফিঙ্গারপ্রিন্ট দিতে পারে নাই, তারা কি করবে? যেহেতু আদালত আদেশ করছেন, লকডাউন ওপেন হলে অবশ্যই ইনশাল্লাহ আপনি সেই সৌজন্যটা পাবেন,
সেই সৌজন্যটা পাবেন। সুতরাং আপনি সেই প্রসেসিংয়ে থাকতে পারেন। কিন্তু যদি মনে করেন সেই প্রসেসিং আপনার কোনো প্রকার ভুল হইতে পারে, তাহলে আপনি এই আইনে আসবেন। এবার আসি, যারা এজাইল সৌজন্য দেশে যাইতে পারতেছেন না, তাদের জন্য একটা সুযোগ হবে এটা। যদি মনে করেন যে আপনি এই আইনে আসবেন, আপনি এই আইনেও কাগজ দিয়া আপনি বলবেন আপনার কনভার্ট করার জন্য, সেটাও পারবেন। আচ্ছা, স্টুডেন্টরাও কনভার্ট করতে পারবেন। ব্যাপারটা এরকম না যে শুধুমাত্র যাদের পেপারস নাই তারাই না, সেটা কাজের সাথে সম্পৃক্ত হবে। প্রশ্ন, যারা পেছনে কাজ করছে তারা কি সৌজন্য পাবে? স্পষ্ট কিছু বলে নাই, তবে ওই দুইটা জিনিস আমরা চেষ্টা করতেছি ব্যবসায়ীদের জন্য, এবং যারা মনে করি 2 বছর কাজ করছে, এই লকডাউনের জন্য তার কাজ শেষ, মালিকও শেষ, মালিকের ব্যবসাও চলতেছে না, তো এই মুহূর্তে এই লোকটা কোথায় যাবে? মালিক নিজেই তার ব্যবসা গুটাই ফেলাইছে, সে আর ফার্মে চালু করতে পারতেছে না। এই দুইটা বিষয় আমি অলরেডি একটা ড্রাফট করছি, এক্সপার্টের কাছে পাঠাচ্ছি ভাষাগত ইটালিয়ান ভাষাগুলোর জন্য, কারণ আমি তো আমার ভাষা তেমন বলতে পারি হয়তো কিছু, কিন্তু সাহিত্যিক ভাষার সাথে ব্যাপারটার সাথে অ্যাডজাস্ট হয় না, এটা খুব ভালো করে বুঝুন। সুতরাং ওই জায়গাটা আমরা ওইভাবে কাভার করতে চেষ্টা করতেছি। এবার আসেন, যারা এজাইল চাইছেন তারা কি করবেন? অনেকে বলতে চাইছেন, যারা এজাইল চাইছেন তাদের ব্যাপারটা হলো এরকম, আপনি ইচ্ছা করলে কস্তুরায় যাইতে পারবেন যার পাসপোর্ট নাই হাতে। আপনি যদি বলেন রিনুঞ্চলা মিয়া রিকোয়েস্ট, অর্থাৎ আমারটা আমি ফেরত নিতে চাচ্ছি, আপনার পাসপোর্ট দিয়ে দিবে। তবে পরামর্শ, আপনারা এই কাজটা করবেন না, অর্থাৎ রিনুঞ্চা করতে যাবেন না, ওই এজাইলের ফাইল এজাইলে চলতে দেন। তাহলে প্রশ্ন, পাসপোর্ট ছাড়া কিভাবে জমা দিবেন? পাসপোর্ট ছাড়াও পারবেন। বাংলাদেশ দূতাবাস আপনাকে একটা অ্যাটাস্টেশন দিবে আপনার ফটো দিয়ে, যে আপনার নাম এটা, ডেট অফ বার্থ এটা, আপনি একজন বাংলাদেশি নাগরিক, এবং এই ডকুমেন্টসটা, অর্থাৎ যেই অ্যাটাস্টেশনটা দিল, শুধু বাংলাদেশ দূতাবাস নিচে একটা লাইন লিখে দিলেই হবে, questo certificato attestato qualsiasi cosa, questo documento è valido anche per rimpatrio। অর্থাৎ যেই সার্টিফিকেটটা দিবে সেটা আপনার ফটো দিয়া যদি শুধু একটা শব্দ নিচে লেখে যে এই কাগজটা দিয়া যদি মনে করে যে তাকে কেউ দেশে পাঠাই দিতে, বাংলাদেশে পাঠাই দিতে পারবে, এই কাগজেই যথেষ্ট তাকে পাঠাই দেওয়ার জন্য, শুধু পাসপোর্টের মতন এই ক্ষমতাটা বহন করে। এই লাইনটা লিখলে আপনি বাংলাদেশ এমবিসির অ্যাটাস্টেশন দিয়েও পারবেন। যদি আইন হয় আমরা চেষ্টা করব, যদিও দূতাবাস আমাদের কথা শুনবে না, তবে আমরা চেষ্টা করব দূতাবাসের কাছে এই বিষয়টা উত্থাপন করার জন্য, যাতে দূতাবাস এই কাজটা সকলের জন্য করে, যদি আইনটা হয়ে যায়। এবার আসি, যে একজনের 6 মাসের সৌজন্য আছে, অর্থাৎ এজাইলের, সে কি করবেন? পরামর্শ কি? এজাইলের সৌজন্য দোমান্দা করছেন, দোমান্দা করেন নাই, 3 বার রিজেক্ট হয়েছে, 2 বার রিজেক্ট হয়েছে, যত প্রকার কি বলে এটাকে ইরেগুলারিটি আছে, যে 100% রেগুলার না, যত প্রকার ইরেগুলারিটি আছে, সবাই চেষ্টা করবেন এই সুযোগে এটার সাথে এটাকে রিকাভার করে নেওয়ার জন্য। যে কোনো প্রকার সৌজন্য যদি মনে করেন মাঝে আপনার সমস্যা, রিনিউ করতে দিচ্ছেন, কথার কথা, কেউ একটা সৌজন্য রিনিউ করতে দিচ্ছে, আজকে 1 বছর আগে রিনিউ দিছে, তার রেসিডেন্স নাই, এই কারণে তার হয়ে গেছে, কি বলে এই সৌজন্য ব্লক করে দিছে, তারও উচিত হবে এই নতুন আইনে নিজেকে সংশোধন করে নেওয়া, যদি আইনটা আসে। আবার বলতেছি, যদি আইনটা আসে। এবার আর 2-3টা প্রশ্ন আছে, সেটা হলো এটা, যারা বাহিরের কস্তুরায় যাদের পাসপোর্ট, অর্থাৎ মনে করি নাপোলিতে কেসের কাগজ, বা রোমের বাহিরে আপনার কেসের কাগজ, বা উল্টা আপনি রোমে কেস করছেন, এখন আপনি মিলানোতে থাকেন, বা মিলানোতে করছেন, এখন আপনি রোমে থাকেন, বিষয়টা সহজ ব্যাপার। অবশ্যই আবার বলবো, কস্তুরায় গিয়ে আপনি ফাইল উঠাইতে পারবেন, না উঠানোর পরামর্শ দিচ্ছি। আপনি রোমে যদি নাপোলিতে কেস করে থাকে, যদি রোমে থাকেন, আপনি রোম থেকেও পারবেন এটা করার জন্য, আপনি রোমের কাজ থাকলে রোমের দিয়ে আপনি পারবেন, এই ব্যাপারে কোনো প্রকার কি বলে অসুবিধা নাই। এবার আসি, যারা বলতেছেন ক্যাম্পে যারা আছেন, ক্যাম্পের তারা কি করবেন? যদি আপনি দেখেন আপনার মামলা, অর্থাৎ যে এজাইল করছেন, সেই এজাইলের যদি কোনো প্রকার পজিটিভ দিক মনে করেন না আসে, পজিটিভ দিক যদি না আসে, তাহলে অবশ্যই পরামর্শ যে আপনারা এই নতুন আইনের ভিতরে যাবেন। অর্থাৎ কোনো প্রকার সন্দেহ থাকলে, যে কোনো প্রকার সৌজন্যের ভিতরে, যদি আল্লাহ এই বলতেছে এই আইনটা যদি হয়, সবাই চেষ্টা করবেন এই আইনটাকে ব্যবহার করে নিজের ডকুমেন্টসগুলো নিয়ে নেওয়ার জন্য। এবার
আরও দুইটা ইনফরমেশন, সেই দুইটা ইনফরমেশনের পূর্বে আমি একটু করোনা ভাইরাসের সম্বন্ধে দুইটা ধারণা দেওয়া যায়। করোনা ভাইরাসের ব্যাপারে গভর্নমেন্ট বিভিন্ন যে বোনাস দিচ্ছে, সেই বোনাসের ভিতরে অনেক কাজ করে, অনেক কাজ করে, সুন্দর কাজ করে। আমাদের কাছে আজকে একটা ইনফরমেশন আসছে, যেমন রিয়াজ রহমান, তার একটা দোকান আছেন, তিনি ফ্রিতে সমস্ত কাজগুলা করে দেন। রিয়াজ রহমান ফ্রিতে, আমি তার টেলিফোন নাম্বারটা ওপেনলি দিচ্ছি, যেহেতু সে সরাসরি তার আইডি তো দিচ্ছেন। তার মোবাইল নাম্বার হলো 3891989169। রিয়াজ আহমেদ, তাদের একটা দোকান আছে, তিনি ফ্রিতে করেন। এখন আমি জানি না তার কিসের দোকান আছে, তবে আমার অনুরোধ, যদি কেউ সেখানে যান, আপনারা ফ্রিতেই তার একটা কাজ করান। তিনি যেই ব্যবসা করেন, কমপক্ষে সেই ব্যবসার 10 বা 20 টাকার সদাই করে নিয়েন, কমপক্ষে তাকে একটা সাপোর্ট দিয়েন, এটা আমার একটা বিশেষ অনুরোধ। আর যারা প্রফেশনালি সার্ভিস দেন, আমি বারবারই বলি, প্রফেশনাল সার্ভিসের ভিতরে অনেকেই আছে, যেমন আমাদের প্যালেস্তিনা জামান ভাই, তারপর আছেন সার্ভিস ইতালিয়া হৃদয় মনির, তারপর আছেন সিসিএল মুক্তার আঙ্কেল, তারপর আছেন লোকমান ভাই, তারপর মন্তেবেরদের সিলেট সমিতির সভাপতি সম্ভবত সাজ্জাদ ভাই নাকি, তারাও এই সার্ভিসগুলো দেয়। তো সবাই সুন্দরভাবে কি বলেন, আমরা চেষ্টা করি একে অপরকে সহযোগিতা করার জন্য। যদি এই আইন হয়, অবশ্যই আমরা চেষ্টা করব পুঙ্খান্ন বিষয়গুলো আপনাদের কাছে ব্যাখ্যা করার জন্য। কেউ তাড়াহুড়া করবেন না, কেউ কোনো প্রকার কি বলে এমন কোনো অবস্থার সৃষ্টি করবেন না যে পরবর্তীতে দেখা যায়, আবার বললাম, 2009 কাগজ জমা দিছে, এখনো পায় নাই, মামলা পেন্ডিং আছে। আরেকজন প্রশ্ন করছেন, আমি নতুন আসছি ভাই, আমার কি হবে? এরকম অনেকেই আসছে। এখন এই নতুন যারা আসছে তাদের বিষয় আমার কথা আপনারা বুঝা নিয়েন। যদি রাষ্ট্র বলে যে পিছনের 6 মাস যে কাজ করছে এবং এখন কাজ করবে, তাকে আমি কাগজ দেব, কথাটা যদি এইভাবে আসে, তাইলে আমি যে এইবার প্রথম নতুন আসলাম, এর আগের বার তার একবার আসছিলাম, পরে চলে গেছিলাম, তাহলে আমি পিছনে যেইবার আসছিলাম সেদিক থেকে আমার প্রমাণ দিয়া আমার এই আইনে যাইতে হবে। আমি কথাটা বুঝাইতে পারছি কিনা জানি না। সুতরাং যে অবস্থায় থাকেন, পার্শ্বে যিনি ভালো বুঝেন, এই বিষয়ে যিনি ভালো এক্সপার্ট, সেই আইনজীবী অথবা ওই সংগঠনের পরামর্শ নিয়ে কাজ করবেন। লকডাউনের বিষয়ে 4 তারিখের থেকে একটু লিবারেল হবে, এর অর্থাৎ এই না যে করোনা ভাইরাসের কি বলে এই প্রতিষেধক আবিষ্কার হয়েছে, তা না, কিন্তু অ্যাটেনশন, প্রতিষেধক আবিষ্কার হয় নাই। ফলে কোনো অবস্থাতেই লকডাউন ওপেন হইলেও নিজেকে নিজের নিরাপদ দূরত্বে থাইকা চলাফেরা করবেন। আমি আবার অনুরোধ করছি, আমাদের সামনে রোজা আসতেছে, আমরা চেষ্টা করবো আগামীকাল বা পরশুদিন, এই রোজা কখন শুরু হবে সেই ব্যাপারে অনেকে আমাদের কাছে জানতে চাইছেন। শুধু একটা ধারণা দিয়ে যাচ্ছি যে ইমাম সাহেবরা একটা সিদ্ধান্তে এসে পড়ছেন যে তারা সৌদিতে যেদিন ঘোষণা করবে সেদিনই করবে। তারপরও সবাই যদি এই অ্যাঙ্গেলে থাকে, তারপরও ডিভাইড হওয়ার সম্ভাবনা কম আছে, আছে। যাই হোক, সকলে সুস্থ থাকবেন। করোনা ভাইরাসের ব্যাপারে পুনরায় অনুরোধ করছে, সরকার লকডাউন ওপেন করার পরেও কেহ কোনো অবস্থায় মাস্ক, হ্যান্ড গ্লাভস ছাড়া বাহির হবেন না। সবসময় নিরাপদ দূরত্ব বজায় রাখবেন। দরকার নাই 2 মাস পর একজনের দেখা হয়েছে জড়ায় ধরার জন্য, কারণ ধারণা করা হচ্ছে 4 তারিখের পর লকডাউনটা খুলবে, ধাপে ধাপে খুলবে এবং কিছু কন্ডিশনে। তো সুতরাং আমাদের অনুরোধ হলো এটা যে কেউ কোনো প্রকার রিস্ক দিবেন না বিষয়ের, যতক্ষণ না পর্যন্ত করোনা না আসে, প্রতিষেধক না আসে। সকলে সুস্থ থাকুন, আমাদের জন্য দোয়া করবেন, সকলের প্রতি দোয়া রইল। আরেকটা বিষয়, আমাদেরকে যারা অনলাইন চলা অবস্থায় এই প্রশ্ন করেন, আসলে এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারি না, কারণ আমি একা বৈশা কাজগুলা করতেছি লকডাউনের কারণে। আরেকজনকে সহযোগিতা নেওয়া যায় না, সময়ের ব্যাপার। আমরা চেষ্টা করব এই লাইভের পর সবসময় যেটা চেষ্টা করি, আপনাদের প্রশ্নগুলা দেখে যদি আমরা উত্তর সেটা জানি, তাহলে আমরা চেষ্টা করব অবশ্যই আপনাদের সেই উত্তর দেওয়ার জন্য। সকলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।